টানা আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত। বেসরকারি বিশ্ববিদ্যালয় উপর যে 7.5% যে ভ্যাট ছিল এটা আর থাকবে না। দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উল্লাস। এই মুহূর্তের খুশি আমাদের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো আমরা এটাতে খুব খুশি যে সরকার আমাদের দাবিতে মেনে নিয়েছেন। এই বিজয় আমার না, এই বিজয় আমাদের সবার, পুরো বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিজয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু এবং সৌমিত্র শুভ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নির্ধারণের যৌক্তিক কাঠামো প্রণয়নের দাবি শিক্ষাবিদদের। ব্যয় বাড়লেও মান না বাড়ায় মঞ্জুরি কমিশনের সমালোচনা। দেশের কোথাও দেখা যায়নি জিলহজ মাসের চাঁদ। 25 সেপ্টেম্বর উদযাপন হবে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত। দীর্ঘদিনের দাবি পূরণে এলাকায় আনন্দ উল্লাস। এবং সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে মঙ্গলবার রাতে। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। দেশের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 25 সেপ্টেম্বর উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে এই কথা জানান চাঁদ দেখা কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। জিলহজ মাসের 10 তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদ উল আজহা। প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান আল্লাহ পাকের নামে পশু কোরবানির মাধ্যমে দিনটি উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 25 সেপ্টেম্বর 2015 খ্রিস্টাব্দ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হইবে। টানা আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সরকারের এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। রাস্তায় নেমে উচ্ছ্বাস করেন হাজার হাজার শিক্ষার্থী। ন্যায্য দাবি নিয়ে করা ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় না বলেও তারা মন্তব্য করেন। একই সঙ্গে দাবি জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী টিউশন ফি কাঠামো প্রণয়নের। মুহূর্তেই বদলে গেল রাজপথের চিত্র। নিমেষেই ক্ষোভ পরিণত হলো বিজয় উল্লাসে। ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এভাবেই খবরটি পৌঁছায় আন্দোলনকারীদের কানে। সাথে সাথেই উত্তপ্ত রাজপথে ছড়িয়ে পড়ে উৎসবের রং। এই মুহূর্তের খুশি আমাদের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই বিজয়টা আসলে আমাদের সাধারণ মানুষের বিজয়। সাধারণ মানুষ যে আমাদেরকে যেভাবে স্যাক্রিফাইস করেছে, তারা পায়ে হেঁটে রাস্তা পার করেছে এবং তাদের গন্তব্যস্থানে বিভিন্ন অসুস্থ মানুষ ছিল, তারা যে স্যাক্রিফাইসটা করেছে এই গ্লোরিটা তাদের। যৌক্তিক দাবিটা মেনে নিয়েছে, তার সাথে সাথে যেন বেসরকারি ইউনিভার্সিটিদের ছাত্রদের প্রতি তারা খেয়াল রেখে ভবিষ্যতে যেন তাদের টিউশন ফির উপর একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে। ভ্যাট কখনোই ন্যায্য ছিল না, যা আমাদের দাবি আমরা বুঝিয়ে পেয়েছি, এজন্য আমরা খুবই আনন্দিত। আমি মাননীয় অর্থমন্ত্রীকে জানাই সালাম, হাজারো সালাম স্যারের এই সিদ্ধান্তের জন্য। স্যার, আপনাকে ধন্যবাদ। কিন্তু তখনও রাজপথে থাকা না থাকা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আন্দোলনের সংগঠকরা। পুলিশের পক্ষ থেকে সরে যাওয়ার অনুরোধ করার পরও সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। যেহেতু আপনাদের যে দাবি ছিল সেটা মানা হয়েছে, ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, প্রত্যেকটা টিভির মিডিয়াতে আসছে, সেটা দেখে আপনারা এখন অবরোধ তুলে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা 100% নিশ্চিত হয়ে আমরা ক্লাসে ফিরে যাব। যদি তাহলে আমরা ক্লাসে ফিরে যাবো। আর যদি ভ্যাট এখনো প্রত্যাহার না করে 100%, শুধু এই বছরের জন্য না, সারা জীবন
দিব না এবং কোন সরকার যাতে দুঃসাহস না করে শিক্ষার উপর ভ্যাট দিতে। 7.5% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নো ভ্যাট অন এডুকেশনের ব্যানারে গত বৃহস্পতিবার আন্দোলন তুঙ্গে উঠলেও এটি চলছে প্রায় 3 মাস ধরে। এই বাস্তবতায় আর অপেক্ষা যেন সইল না সাধারণ শিক্ষার্থীদের। হাজারো শিক্ষার্থীর বাঁধ ভাঙা উচ্ছ্বাস একসময় রূপ নেয় বিজয় মিছিলে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান ডক্টর নজিবুর রহমান ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছেন। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় আয়কর মেলা উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এই সময় দেশের রাজস্ব আয়ের বড় অংশই শিক্ষা খাতে ব্যয় করা হয় বলেও জানান তিনি। ভ্যাট বিষয়ে সরকারের যে অবস্থান, মাননীয় অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনাক্রমে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট প্রত্যাহার করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় উপর কোনো যে 7.5% যে ভ্যাট ছিল এটা আর থাকবে না। এর আগে অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং প্রকৌশল কলেজের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি মাধ্যমের স্কুলের টিউশন ফির ওপর ভ্যাট আরোপিত থাকলেও চলতি অর্থবছরই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে 7.5% ভ্যাটের আওতায় আনা হয়। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ভ্যাট তুলে নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে মন্ত্রিপরিষদ বৈঠকের আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আরোপ করা 7% ভ্যাট প্রত্যাহার করে নেওয়ার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল 10টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা নিয়ে আলোচনা শুরু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট প্রত্যাহারের বিষয়ে তার সিদ্ধান্তের কথা জানান। তারও আগে সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। সভায় সিভিল কোড আইনের খসড়ার সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও কোস্ট গার্ড আইন 2015-তেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। এদিকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসার আগে দুপুর পর্যন্ত সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী। ঘন্টার পর ঘন্টা গাড়িগুলোকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শিশু, নারী সহ সব বয়সী মানুষকে দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে দেখা যায়। সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, রামপুরা, উত্তরা, পান্থপথ সহ বিভিন্ন এলাকার রাস্তা দুপুর পর্যন্ত অবরোধ করে রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে প্রধান সড়কগুলোতে গাড়ি চলাচল করতে না পারায় আশেপাশের ছোট গলিতে গাড়ি প্রবেশ করলেও সেগুলোতেও যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীদের পড়তে হয় বেশি বিপাকে। যানজটে কোনো উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা হন অনেকে, আর এতে বাস বা সিএনজি চালকদেরও পড়তে হয় বিপাকে। এদিকে ভ্যাট প্রত্যাহারের পর অবরোধ তুলে নিলেও গণপরিবহন সংকটে আবারও ভুগতে হয় নগরবাসীকে। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিনিয়তই হু হু করে বাড়ছে শিক্ষা ব্যয়, কিন্তু সে তুলনায় বাড়ছে না শিক্ষার মান। আর এর জন্য আঙুল উঠছে বিশ্ববিদ্যালয়ের দেখভালের দায়িত্বে থাকা মঞ্জুরি কমিশনের দিকে। তবে তাদের মতে দায়িত্ব থাকলেও রয়েছে ক্ষমতার অভাব। আর শিক্ষাবিদরা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণের ক্ষেত্রে দরকার যৌক্তিক কাঠামো প্রণয়ন। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, যেখানে গত 2 বছর আগেও প্রতি সেমিস্টারে 1 ক্রেডিটের জন্য খরচ ছিল 1100 টাকা। এরপর এখন সেখানে খরচ বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি সেমিস্টারে খরচ বাড়লেও বাড়েনি শিক্ষার মান। আমরা যে সুযোগ সুবিধাগুলো পেতাম ওরা এর চেয়ে বেশি কিছুই পাচ্ছে না। স্পেসিফিকলি বলতে গেলে ক্যাম্পাস বাড়েনি বা ক্লাসরুমের সংখ্যা বাড়েনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান বাড়ানোর জন্য সরকার এবং এর সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের উচিত এর নজরদারি করা। শুধু এ বিশ্ববিদ্যালয়ই নয়, এমন চিত্র দেশের প্রায় সবগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 83টি, যেখানে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাচ্ছেন দেশের মোট শিক্ষার্থী প্রায় 63%। আর এটাকেই পুঁজি করে মূলত ব্যবসায়িক স্বার্থ আদায় করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও এসব বিশ্ববিদ্যালয়গুলোকে দেখভালের জন্য দায়িত্বে রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তারপরেও প্রতিনিয়তই শিক্ষার পিছে যে লাগামহীন ব্যয় বাড়ছে, সে অনুযায়ী কেনই বা বাড়ছে না
বিশ্ববিদ্যালয়গুলোর মান? তারা বলছেন বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মঞ্জুরি কমিশনকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করা প্রয়োজন। এটা যদিও মনিটরিং দায়িত্ব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে সে ধরনের কোনো ক্ষমতাই নাই। আমরা যদি নিজের থেকে কোনো ব্যবস্থা নিতে যাই, তার যে আইনগত ভিত্তি সেটা তো আমাদের নাই। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তুকি না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ইচ্ছে মতো টিউশন ফি নির্ধারণ করছে। পাবলিক ইউনিভার্সিটিতে বেতন বাড়াচ্ছে, সরকার টাকা দিচ্ছে, কিন্তু এখানে তো আর সরকার টাকা দিচ্ছে না। এই বেতন বৃদ্ধির টাকা যে এডিশনাল এক্সপেন্সেসটা, সেটা তো আসলে ফির উপরে নির্ভর করে আমাদের চলতে হয় আর কি। তবে শিক্ষাবিদরা বলছেন, এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে হলে সরকারের পক্ষ থেকে বিষয়টি তদারকি প্রয়োজন। এই যে তারা অযৌক্তিকভাবে যে প্রত্যেক বছর যে আপনার বাড়িয়ে যাচ্ছে, এটা আমার মনে হয় যে কোনো মতে এটা জাস্টিফাইড নয়। সরকারের পক্ষ থেকে স্ট্রং মনিটরিং একটা সিস্টেম যদি ডেভেলপ করা হয়, যে তোমার কি খরচ, তোমার কত ইনকাম, তুমি বাড়াবা কি না। তারা বলছেন, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য অযৌক্তিকভাবে কোনো প্রতিষ্ঠান যদি টিউশন ফি বাড়ায়, তাহলে সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করে কমিশনের উচিত হবে ব্যবস্থা গ্রহণ করা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ রক্ষায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে পরিবেশ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আগামী 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুরস্কার দেয়া হবে। জাতিসংঘের এই পুরস্কারটিকে পরিবেশ বিষয়ে সবচেয়ে মর্যাদাকর বলে বিবেচনা করা হয়। প্রধানমন্ত্রীর পাশাপাশি এবছর চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার চোরা শিকার বিরোধী সংগঠন ব্ল্যাক মাম্বা, দ্য ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের প্রধান নির্বাহী পল পোমান এবং ব্রাজিলের ভেষজ প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচুরা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করে ঢাকা সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি অতুল খার বলেছেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এখন অন্যান্য দেশের জন্য রোল মডেল। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে একথা বলেন অতুল খার। এ সময় পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা এ সময় পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, শান্তি রক্ষার পাশাপাশি বিভিন্ন দেশের অবকাঠামোগত উন্নয়নেও কাজ করে যাচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। রাত 11টার সময় আরো থাকছে। সারা দেশে একযোগে আয়কর মেলা শুরু হচ্ছে 16 সেপ্টেম্বর। এবারই প্রথম মেলা হবে 86টি উপজেলায়। ভোগান্তি এড়াতেই মেলার প্রতি আগ্রহী ব্যবসায়ীরা। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনাকে নিয়ে ময়মনসিংহ বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। তবে বৃহত্তর ময়মনসিংহের অন্য দুই জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জ থাকছে ঢাকা বিভাগেই। প্রশাসনিক নানা কর্মকাণ্ডে কেন্দ্র থেকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে গতি আনতে নতুন বিভাগ গঠনের বিষয়টি এবছরের শুরু থেকেই আলোচনায় ছিল। সবশেষ জানুয়ারিতে বিভাগ গঠনের প্রস্তাবে ময়মনসিংহকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। অবশেষে সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের বৈঠকে মোট 4টি জেলাকে নিয়ে দেশের 8ম বিভাগ হিসেবে নাম ঘোষণা করা হলো ময়মনসিংহের। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা এই 4টি জেলার সমন্বয়ে ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ গঠন করা হবে। এটা হেডকোয়ার্টার্স হবে ময়মনসিংহ শহরেই। এর আয়তন হবে 10,584 বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা হবে 1,13,69,606 জন। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, ফরিদপুর বিভাগ বাস্তবায়ন হলে নতুন বিন্যাস হবে ঢাকা বিভাগের জেলাগুলোর। যখন পরবর্তী পর্যায়ে বৃহত্তর ফরিদপুরের জেলাগুলোকে নিয়ে যখন আরেকটি বিভাগ হবে, তখন ঢাকা বিভাগকে আবারও পুনর্গঠনের প্রয়োজন দেখা যাবে। বৃহত্তর ময়মনসিংহ বলতে আমরা সাধারণত 6টি জেলা আমরা বুঝি। এর মধ্যে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ এই নতুন বিভাগে আসছে না। এছাড়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাকে পৌরসভা, কুমিল্লার হোমনা পৌরসভার সীমানা সম্প্রসারণ ও মুরাদনগর উপজেলায় পৃথক একটি থানা হিসেবে বাঙ্গুরা বাজারের অনুমোদনও দেয়া হয় নিকারের বৈঠকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
এদিকে নতুন বিভাগ করার সিদ্ধান্তে উল্লসিত ময়মনসিংহের মানুষ। খবর প্রকাশের পরই একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেন তারা। 1989 সন থেকে আমরা বিভাগের প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছিলাম। আজকের এই দিনটা এই ময়মনসিংহ বিভাগের সকল মানুষের জন্য একটা স্মরণীয় দিন। দীর্ঘদিনের আন্দোলনের ফসল পুরাতন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বিভাগ হিসাবে এই দেশে পরিচিতি লাভ করবে। আজকে আমাদের আন্দোলন সফল, আমরা ময়মনসিংহবাসী অত্যন্ত আনন্দিত। এটাই সরকারকে আমরা এই বিভাগ বাস্তবায়নে ফাইনাল করার জন্য এই জনগণের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে সবাই স্বতঃস্ফূর্তভাবে এটার প্রতি আগে আসতেছে এবং এটা আনন্দ প্রকাশ করতেছে। ময়মনসিংহ বিভাগ হবে স্বাধীনতার পর থেকেই এই 2 কোটি জনপদের মানুষ এটাই ভেবে আসছিল। দীর্ঘদিন পরে হলেও সে আশার প্রতিফলন ঘটেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে খুবই কৃতজ্ঞ। আমাদের ময়মনসিংহ বিভাগ দিছে, অনেকদিন যাবত হওয়ার কথা ছিল, এখন হয়েছে। ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের জন্য আমরা সকলেই অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের এই প্রাণের দাবিকে মেনে নেওয়ার জন্য। আগামীকাল রাত 10:30টার দিকে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। পরদিন সকাল 10টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজ জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার সকালে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিতে গত 5 সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। প্রায় 10 দিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে তিনি মারা যান। সিঙ্গাপুর থেকে তার ছোট মেয়ে টেলিফোনে সময় সংবাদকে জানান, চিকিৎসা নেয়ার পর তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেও সোমবার সকালে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আসার পরে ভালো ছিল, কালকে পর্যন্ত ভালো ছিল, আমার সাথে কথা টথা বললো, সব বললো চলো আমরা দেশে যাই, গিয়ে দেশে গেলে ঠিক হয়ে যাবে। আজকে সকালবেলা নাস্তা খাইছে, ডায়ালিসিস চলতেছিল, ডায়ালিসিস হাফ করার পরে হঠাৎ করে না হার্ট ফল করে আমার বাবা। সৈয়দ মহসিন আলীর মৃত্যুর সংবাদে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ছুটে যান অনেকেই। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, কোনো ভুল ত্রুটি করলে সবাই আল্লাহ মাফ করে দিয়েন, সবাই এটাই আমরা চাই, আমার আব্বা যেন আত্মার শান্তি পায়। সিঙ্গাপুরের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার মহসিন আলীর মরদেহ দেশে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন টেলিযোগাযোগ সরঞ্জাম জব্দ করেছে র্যাব। এ সময় আটক করা হয়েছে 2 ব্যবসায়ীকে। সন্ধ্যায় উত্তরা 7 নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান শেষে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাবের মিডিয়া উইং এর প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান। র্যাব জানায়, বিটিআরসির কোনো প্রকার অনুমোদন ছাড়াই অবৈধভাবে এই ব্যবসা চালিয়ে আসছিল একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রাজধানীর উত্তরা 3 নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায় র্যাব ও বিটিআরসির এক্সপার্ট টিম। এছাড়া সন্ধ্যায় উত্তরা 7 নম্বর সেক্টরে আরও একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ টেলিযোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় 2 ব্যবসায়ীকে আটক করা হয়। অবৈধ এই ব্যবসার সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা এখানে নিয়েছেন যে কানেকশন, প্রথমত তাদের কোনো লাইসেন্স এখানে ছিল না এবং আরও অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যেখানে থাকে। যদি কখনো এরকম সার্ভিস প্রোভাইডার নিতে যায় তাদেরকে কিন্তু এই আইআইজির সঙ্গে এই আইএসপি এর কিন্তু একটি এগ্রিমেন্ট থাকার কথা এবং সেই এগ্রিমেন্ট অনুযায়ী এই বিজনেসটা কন্ডাক্ট হবে এবং এই এগ্রিমেন্টের কপি কিন্তু বিটিআরসিকে দিতে হবে। আজকে এই 3টি প্রতিষ্ঠানকে, অবৈধ 3টি প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ সরঞ্জাম সঙ্গে আটক করেছি এবং এর সঙ্গে সম্পৃক্ত 2জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র ছিল একটি সূক্ষ্ম পরিকল্পনা। বিকেলে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধুর গল্প বলা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, নিজের উপর আঘাত আসতে পারে এমন কথা বঙ্গবন্ধু কখনোই বিশ্বাস করতেন না। বঙ্গবন্ধু একটা জিনিস মনে রাখতে, হয়তো আঘাতটা ওনার উপরে আসবে না ব্যক্তিগতভাবে, আঘাতটা হয়তো ওনার দলের নেতা কর্মীদের উপরে আসবে, এইটা নিয়ে উনি বেশি শঙ্কিত থাকতেন। বঙ্গবন্ধুর হত্যার যে পরিকল্পনা, এইটা কিন্তু একটা সূক্ষ্ম পরিকল্পনা ছিল। জেলা কমিটিকে আনা হলো রাজনৈতিক প্রশিক্ষণের নামে, আর গভর্নরদের আনা হলো প্রশাসনিক প্রশিক্ষণের নামে, অর্থাৎ সমস্ত জেলাগুলি শূন্য, নেতৃত্বহীন। যদি এই অবস্থাটা না হতো, ওই ঘটনার দিন যে কোনো জেলায় যদি একটা কূপ দেওয়া হতো, তাহলে সারা দেশে আগুন জ্বলে যেত।
কিন্তু এটা অনুধাবন করেই পরিকল্পনাকারীরা এই পরিকল্পনা করেছিল। ঢাকা সহ দেশের 7টি বিভাগে মঙ্গলবার একযোগে পালিত হবে আয়কর দিবস। জনসাধারণকে কর দিতে উৎসাহিত করতেই দেশ জুড়ে কর দিবস ও সপ্তাহব্যাপী কর মেলার আয়োজন করা হচ্ছে। এনবিআর জানিয়েছে, অনলাইনে আয়কর পরিশোধের সুযোগ ও জনবান্ধব কর নীতিমালা প্রণয়নে কাজ করছে তারা। আয়কর দিবস পালনের পর 16 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আয়কর মেলা। এর মধ্যে জেলা শহরে কর মেলা হবে 4 দিন করে। আর এবারই 86টি উপজেলায় প্রথমবারের মতো হবে এই মেলা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মনে করে, সাধারণ জনগণকে কর দিতে উৎসাহিত করতে ভূমিকা রাখবে এই মেলা। এদিকে বিগত কয়েক বছরে আয়কর মেলা যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, তা কর অফিসগুলোর ভোগান্তি এড়ানোর জন্য বলে মনে করেন ব্যবসায়ী ও করদাতারা। তবে কর পরিশোধের নিয়ম সম্পর্কে সাধারণ করদাতাদের জানাতে সভা সেমিনারের মতো কর্মসূচি ব্যাপকভাবে গ্রহণ করা দরকার বলেও মনে করেন ব্যবসায়ীরা। দর্শনার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সাময়িকভাবে সীমান্ত বন্ধ করে দিয়েছে জার্মানি। পাশাপাশি অস্ট্রিয়ার সীমান্তে আরও বেশি নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই অবস্থায় এক অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছেন এই দেশগুলোতে আশ্রয় প্রত্যাশী শরণার্থীরা। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির। আমার পিছিয়ে যে ট্রেনটি যাচ্ছে, এই ট্রেনটিরও একটি নির্দিষ্ট গন্তব্য আছে। তবে গন্তব্য নেই এই ট্রেনে উঠা হাজারো শরণার্থী, যারা সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান থেকে এসেছে। একটার পর শরণার্থীরা এইভাবে ছুটে চলছেন। তারা যাচ্ছেন অস্ট্রিয়ার যে দুটি সীমান্ত আছে সেখান থেকে। সেখানে প্রায় 5 কিলোমিটার হাঁটার পরে তাদেরকে পাঠিয়ে দেবে অন্য একটি ক্যাম্পে। এই ক্যাম্প থেকে তারা কোথায় যাবে, জার্মানি নাকি অস্ট্রিয়া নাকি অন্য কোনো দেশে, তার ভবিষ্যৎ তারা কিছু জানে না। ইতিমধ্যে জার্মান এবং অস্ট্রিয়া সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে, আর এইসব শরণার্থীরা জানে না তারা কোথায় যাবে। এই বছর প্রায় 4.5 লাখ শরণার্থী জার্মানিতে আশ্রয় নিয়েছে। জার্মানিতে এখন আর শরণার্থীদের মাথা গোঁজার ঠাঁই নেই, এমনটাই আবার দিয়েছেন সেই দেশের সরকার। তবে প্রশ্ন একটাই, কি হবে এসব শরণার্থীদের? হাঙ্গেরির বুদাপেস্ট সেন্ট্রাল রেল স্টেশন থেকে শোয়েব কবির, সময় সংবাদ। টনি অ্যাবটকে সরিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ম্যালকম টার্নবুল। সমালোচনার মুখে নিজ দলের ভেতর অনুষ্ঠিত এক ভোটে টার্নবুলের কাছে পরাজিত হন অ্যাবট। এর ফলে দলীয় প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রীর পদও হারাবেন টনি অ্যাবট। সোমবার লিবারেল পার্টির মধ্যে হওয়া এই নির্বাচনে 54 ভোটে জয়লাভ করেন ম্যালকম টার্নবুল। টনি অ্যাবট পান 44টি ভোট। টনি অ্যাবটকে দলীয় প্রধানের পদে রাখা হলে আগামী নির্বাচনে ভরাডুবি হবে দীর্ঘদিন ধরেই এমন দাবি করে আসছিলেন দলের জ্যেষ্ঠ নেতা টার্নবুল। এতদিন এই সমালোচনা উড়িয়ে দিলেও সোমবার নিজেই নির্বাচনের ঘোষণা দেন টনি অ্যাবট। তবে দলীয় ভোটে উপপ্রধানের পদে বহাল আছেন অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। আবেগ নয়, গত 6 মাসের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই কেবল টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। পাশাপাশি বাংলাদেশ সফরের জন্য অজি দলে কয়েকজন সিনিয়রকে না রেখে দল ঘোষণা হলেও প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া সবসময় শক্তিশালী বলেও মনে করেন অভিজ্ঞ এই টাইগার। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত এলিট ক্যাম্পের বেশিরভাগ ক্রিকেটার বাংলাদেশ এ দলের হয়ে ভারত সফরে গেলেও বাকিদের নিয়েই এদিন ইনডোরে অনুশীলনে নেমে পড়েন কোচ হাথুরু সিংহে। সংখ্যায় কম হওয়ায় কোচের নজর ছিল সাকিব মুশফিকদের ব্যাটিং অনুশীলনকে ঘিরেই। বোলারদের দিয়েও নেটে ব্যাটিং প্র্যাকটিস করান বাংলাদেশের ক্রিকেটের বদলে দেওয়ার নায়ক শ্রীলঙ্কান হাথুরু সিংহে। বিশেষ করে বিশ্বকাপ ও তারপর কয়েকটি হোম সিরিজে প্রতিপক্ষকে নাকানি চুবানি খাওয়ানোই এখন টাইগাররা দারুণ আত্মবিশ্বাসী, যা মুশফিকের কণ্ঠে আরো স্পষ্ট শোনা গেল। তার মতে আবেগ নয়, কেবল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই অজিদের বিপক্ষে জয় পাবে লাল সবুজের বাংলাদেশ। আবেগের কিছু নেই এখানে। আপনি যদি বলেন যে লাস্ট 2006 যেভাবে যে টিমটা এসেছিল, আমার মনে হয় সর্বকালের ওয়ান অফ দ্য বেস্ট টিম অস্ট্রেলিয়া, তো তাদের এগেইনস্টে যদি এত ক্লোজে গিয়ে বাংলাদেশ টিম হারে, ওই সময় তো কেউ
জয় তো দূরের কথা, হয়তো বা এমনও কেউ ভেবেছিল যে 4 দিনও খেলতে পারবে কিনা বাংলাদেশ। তো সেই থেকে বলবো যে আল্লাহর রহমতে আমরা যে ক্রিকেটটা খেলছি এটা যদি আমরা কনসিস্টেন্ট খেলতে পারি, যেটা আমি বললাম যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা 5টা দিন খেলতে পারি তো জয় অসম্ভব তো কিছু না। অস্ট্রেলিয়াকে হারানোর এর চেয়ে তার বড় সুযোগ নাই। তো আমরা অবশ্যই চেষ্টা করবো 2টা টেস্ট ম্যাচে আমাদের 100% দেওয়ার, মোর দ্যান 100% দেওয়া। ব্রাজিল টেস্টে ক্রিকেটেও বাংলাদেশ যেভাবে ইমপ্রুভ করছে, আমরা যদি এই 2টা টেস্টে আমরা খুব ভালো খেলি, বছরটা খুব ভালোভাবে শেষ হবে। এদিকে ইনজুরি ও বিশ্রাম দেওয়ার কারণে কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে আসছে তরুণ অস্ট্রেলিয়া দল। তবে মুশফিকের মতে অস্ট্রেলিয়া সব সময় শক্তিশালী। দলে কে আছে আর কে নেই সেটা টাইগারদের কাছে মুখ্য বিষয় নয় বলে মনে করেন টেস্ট অধিনায়ক। টিমটা অলদো ইটস এ ইয়াং সাইড, বাট আমার মনে হয় অস্ট্রেলিয়ার টিম, সো আমাদের সেটা ভুলে গেলে চলবে না। সো আশা করি খুবই ভালো একটা সিরিজের জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত হচ্ছি। আপনি যদি লাইনের রেকর্ড খেয়াল করে দেখেন, আমার মনে হয় এখন কারেন্ট যারা আছে মানে টপ 3 মধ্যে এখন সে একজন বোলার, আর এগেন্স্ট লেফট হ্যান্ডে অবভিয়াসলি অনেক ইফেক্টিভ। স্মিথ তো অবভিয়াসলি ওদের সবচেয়ে মেইন প্লেয়ার। আর হ্যাঁ, ম্যাক্সওয়েল হয়তো বা তার কামব্যাক করছে, সে লাস্ট হয়তো টেস্ট খেলেছিল সেই ইউএইতে, তো তার জন্য এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। তো চেষ্টা করবো তাকে যত প্রেসারে রাখা যায় এবং তার যত আর্লি আউট করা যায়। সিরিজে ভালো করতে হলে বোলারদের বল হাতে পারফর্ম ছাড়াও ব্যাট হাতে লম্বা ইনিংস খেলতে হয় বলে মনে করেন বগুড়ার ছেলে মুশফিক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের কোথাও দেখা যায়নি জিলহজ মাসের চাঁদ। 25 সেপ্টেম্বর উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত। শিক্ষার্থীদের উল্লাস। টিউশন ফি নির্ধারণে যৌক্তিক কাঠামো প্রণয়নের দাবি। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত। দীর্ঘদিনের দাবি পূরণে এলাকায় আনন্দ উল্লাস। সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে মঙ্গলবার রাতে। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। এবং শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে জার্মানি। আরও বেশি নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত। অনিশ্চিত গন্তব্যে আশ্রয় প্রত্যাশীরা। এই ছিল রাত 11টার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।